আচ্ছা, দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা। এই দৃশ্যটা তো বেশ পরিচিত, তাই না? কিন্তু ভাবুন তো, এই ভোগান্তির সাথে হাজার হাজার মাইল দূরের একটা সংঘাতের কি সম্পর্ক থাকতে পারে? চলুন এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক। দেখব কিভাবে হরমোজ প্রণালীর একটা ছোট্ট উত্তেজনা আমাদের সবার জীবনে এতটা প্রভাব ফেলছে। আর এই ভোগান্তিটা যে কতটা বাস্তব তা বোঝা যায় এই একটা কথাতেই। একজন চালক হতাশ হয়ে বলছিলেন, আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, 3 দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি, গাড়িতে আর তেল নেই। মানে চিন্তা করুন একবার, এই কথাটা শুধু একজনের নয়, এটা আসলে হাজারো মানুষের মনের কথা। সংকটটা যে ঠিক কতটা গভীরে চলে গেছে, এই একটা বাক্যই তা পরিষ্কার করে দেয়। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে পাম্পগুলো সব খালি হয়ে গেল কেন? এর পেছনের আসল কারণটা আসলে কি? এর উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদের দেশের গণ্ডি পেরোতে হবে, যেতে হবে হাজার হাজার মাইল দূরে, ছোট্ট একটা জলপথের দিকে। তো প্রথমে চলুন আমাদের দেশের পরিস্থিতিটাই একটু দেখে নিই। মানে একটা গ্লোবাল সমস্যার প্রভাব আমাদের এখানে ঠিক কতটা পড়েছে। পরিস্থিতিটা কিন্তু আসলেই বেশ গুরুত্বপূর্ণ। ধরুন মানিকগঞ্জের কথায়, সেখানে 15টা ফিলিং স্টেশনের মধ্যে খোলা ছিল মাত্র 3টা। কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। আর এর প্রভাব তো সরাসরি আমাদের খাদ্য উৎপাদনে পড়বে, তাই না? আবার যশোর বেনাপোলের মতো এত গুরুত্বপূর্ণ একটা হাইওয়েতে প্রায় 60 থেকে 65% গাড়িই বন্ধ। মানে ব্যবসা, পরিবহন সবকিছু প্রায় থমকে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, তো এই সবকিছুর মূলে কি আছে? চলুন এবার সেই কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে। এটাকে বলা হয় বিশ্বের তেলের প্রধান ধমনী। আর এই ছোট্ট একটা জলপথ যে কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে তা শুনলে অবাক হতে হয়। শুধু একটা সংখ্যা বলি, 20%। এটা কিন্তু যে সে সংখ্যা না, সারা বিশ্বের মোট তেল আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির প্রায় 20%ই যায় এই একটা মাত্র জলপথ দিয়ে। ভাবা যায়? এই যে দেখুন, চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের এত বড় একটা অংশ নির্ভর করছে এই একটা জায়গার ওপর। এ কারণেই তো একে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। তার মানে বুঝতেই পারছেন, এখানে যদি একটুও সমস্যা হয় তাহলে তার ধাক্কা পুরো বিশ্বের ওপর গিয়ে পড়বে। আর সমস্যাটা বেঁধেছে ঠিক এখানে। ইরান হুমকি দিয়েছে তারা এই গুরুত্বপূর্ণ জলপথটা বন্ধ করে দেবে। আর এটা যে শুধু মুখের কথা না, তার প্রমাণও পাওয়া গেছে। এর মধ্যেই কিন্তু বেশ কয়েকটা তেলবাহী জাহাজের উপর হামলাও হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। ইরান এখানে কোনো গতানুগতিক যুদ্ধের পথে হাঁটেনি। তারা এমন এক কৌশল নিয়েছে যা মসকুইটো ফ্লিট বা মশা বাহিনী নামে পরিচিত। আর এই অদ্ভুত কৌশল দিয়ে তারা একটা সুপার পাওয়ারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই কৌশলের একটা গালভরা নাম আছে, সোয়ার্ম ট্যাকটিক্স। আইডিয়াটা খুব সহজ। অনেকগুলো ছোট, খুব দ্রুত গতির আর চটপটে নৌকা একসাথে মিলে একটা বিশাল আর আধুনিক প্রতিপক্ষকে আক্রমণ করে একেবারে দিশেহারা করে দেবে। ব্যাপারটা অনেকটা এক ঝাঁক মশার মতো, যা একটা বিশাল হাতিকেও কিন্তু পাগল করে ছাড়তে পারে। এই মশা বনাম হাতির লড়াইটা আসলেই দারুণ একটা উপমা। একদিকে আমেরিকার বিশাল বিশাল যুদ্ধজাহাজ, অনেক দামি, অনেক শক্তিশালী, কিন্তু বেশ ধীর। আর অন্যদিকে ইরানের ছোট ছোট গানবোট, কম খরচে তৈরি, রাডারকে ফাঁকি দিতে ওস্তাদ, আর সংখ্যায় হাজার হাজার, অসম্ভব দ্রুত গতিতে চলতে পারে। মিলিটারি ভাষায় একেই বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। মানে যেখানে দুই পক্ষের শক্তি সমান না, তখন দুর্বল পক্ষটা বুদ্ধির জোরে অন্যরকম কৌশল দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন তো, হাজার হাজার স্পিড বোট ঘন্টায় প্রায় 40 থেকে 60 নট গতিতে ছুটে আসছে। উপকূলের গোপন সব সুড়ঙ্গ থেকে হঠাৎ করে বেরিয়ে এসে চারদিক থেকে একসাথে আক্রমণ করছে। আর এদের হাতে শুধু মেশিন গান বা রকেটই না, বড় বড় জাহাজ ধ্বংস করে ফেলার মতো শক্তিশালী মিসাইলও আছে। যে কোনো বড় যুদ্ধজাহাজের জন্য এটা তো একটা দুঃস্বপ্ন। তবে এই যে সামরিক উত্তেজনা, এর পেছনে কিন্তু আছে এক জটিল রাজনৈতিক দাবার চাল। চলুন এবার সেই নিষেধাজ্ঞার খেলাটা একটু বোঝার চেষ্টা করি, যেটা এই পরিস্থিতি তৈরি করেছে। ঘটনাটা ঘটেছিল অনেকটা এইভাবে।
প্রথম ধাপে আমেরিকা ইরানের ওপর খুব কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর নৌ অবরোধ চাপিয়ে দেয়। এর জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি পাল্টা হুমকি দেয় যে তারা হরমুজ প্রণালীও বন্ধ করে দেবে। এর পরপরই কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায়। ভারতে সানমার হেরাল্ড সহ বেশ কয়েকটা জাহাজে হামলা হয়। আর শেষমেশ ইরান ঘোষণা করে প্রণালীটা এখন থেকে তাদের কঠোর নিয়ন্ত্রণে থাকবে। মানে এক কথায় প্রায় বন্ধই করে দেওয়া হলো। এই যখন পরিস্থিতি, তখন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ জোর দিয়েই বলেছিলেন, ইরানের নৌবাহিনী তো ধ্বংস হয়ে গেছে, ওরা কোনো হুমকিই না। মানে তাদের দিক থেকে আত্মবিশ্বাসটা ছিল একদম তুঙ্গে। কিন্তু এর ঠিক উল্টো দিক থেকে ইরানের আইআরজিসি কমান্ডারদের পক্ষ থেকে আসে একেবারে কড়া হুঁশিয়ারি। এই প্রণালীর দিকে যেই জাহাজই আসবে তাকে সরাসরি টার্গেট করা হবে। তো বুঝতেই পারছেন, দুই পক্ষের এই বিপরীতধর্মী কথাবার্তায় বুঝিয়ে দিচ্ছিল যে সংঘাতটা কতটা গভীরে। এই সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু আমাদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই নিয়ে যাচ্ছে। হয়তো আমরা নৌযুদ্ধের এমন এক নতুন অধ্যায় দেখছি যেখানে পুরনো সব নিয়মকানুন আর খাটছে না। এই পুরো ঘটনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো, এখনকার দিনে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার জন্য একটা সুপার পাওয়ারের নৌবাহিনীকে যুদ্ধে হারানোর কোনো দরকারই নেই। শুধু ভয় ছড়িয়ে দেওয়াই যথেষ্ট। মানে একটা জাহাজের রুটে যদি নিরাপত্তাহীনতা তৈরি করা যায়, সেটাই অনেক বড় একটা চাল। বিশাল যুদ্ধজাহাজ ডোবানোর চেয়েও এটা অনেক বেশি কার্যকরী কৌশল হয়ে দাঁড়িয়েছে। তো শেষ প্রশ্নটা এটাই, এই ২১ শতকে এসে এক ঝাঁক মশা কি আসলেই একটা বিশাল বৈশ্বিক হাতিকে কাবু করে ফেলতে পারে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের বিশ্ব শক্তির ভারসাম্যের সমীকরণ।